বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক রাদারফোর্ড পরমাণু মডেল। 1911 সালে সায়েন্টিস্ট আর্নেস্ট রাদারফোর্ড, যিনি একজন ব্রিটিশ ফিজিসিস্ট ছিলেন, তিনি একটি পরীক্ষা করেন। পরীক্ষাটির নাম আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষার উপর ভিত্তি করে পরবর্তীতে তিনি পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল উপস্থাপন করেন। সেটি রাদারফোর্ড পরমাণু মডেল। এই পরমাণু মডেলের কিছু প্রস্তাব রয়েছে এবং রয়েছে কিছু সীমাবদ্ধতা। আমরা এটি এখন দেখব। এটি রাদারফোর্ড পরমাণু মডেল, যে মডেলে ভিতরের এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তুকণা, সেটিকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং বিভিন্ন যে শক্তি স্তর, সেখানে এই ব্ল্যাক যে ডটগুলো রয়েছে সেগুলো ইলেকট্রন, এবং এই পরমাণুর মোট চার্জ 0 সেটি দেখানো হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবগুলোতে মেইন যে কথাগুলো রয়েছে সেটি হচ্ছে যে পরমাণুর কেন্দ্রস্থলে এই যে ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তুকণা রয়েছে সেটিকে বলা হচ্ছে নিউক্লিয়াস, এবং এর যে আয়তন সেটি সম্পূর্ণ পরমাণুর আয়তনের তুলনায় অত্যন্ত নগণ্য। কতটা নগণ্য সেটি আমার আগের টিউটোরিয়ালে রয়েছে, সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর পরমাণুর যে ভর, সে ভর অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভরকেই বোঝানো হয়। পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসেই থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের যে ভর সেটাই প্রকৃতপক্ষে পরমাণুর ভর, যেহেতু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে, যেটি ইলেকট্রনের তুলনায় অনেক অনেক ভারী। এবং সেটি কতটা ভারী সেটিও আমি পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছি, সেটিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেটি তোমাদের এই আজকের টিউটোরিয়ালটা বুঝতে সাহায্য করবে। তাহলে পরমাণুর ভর বলতে আমরা কি বুঝবো? নিউক্লিয়াসের ভরকেই বুঝবো, এবং এই নিউক্লিয়াসের মধ্যেই সমস্ত ভর এবং চার্জ পঞ্জীভূত অবস্থায় থাকে। এবং পরমাণুতে যতটা নিউক্লিয়াসের ভিতরে যতটা ধনাত্মক চার্জ থাকবে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং সেটিও সমান সংখ্যক থাকবে। অর্থাৎ পরমাণুতে ধনাত্মক চার্জযুক্ত প্রোটন যতটা থাকবে, ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনও ঠিক ততটাই থাকবে। তো আসো এবার আমরা একটু দেখে নিই যে পরমাণু প্রস্তাবগুলোকে কিভাবে দেখানো হয়েছে। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবগুলোতে পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি বস্তুকণা রয়েছে, একে নিউক্লিয়াস বলে। এর আয়তন সমগ্র পরমাণুর তুলনায় অতি নগণ্য। দ্বিতীয় যে প্রস্তাবটি রয়েছে সেটি হচ্ছে পরমাণুর ভর বলতে নিউক্লিয়াসের ভরকেই বোঝায়। পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে পুঞ্জীভূত। তৃতীয় যে প্রস্তাবটি রয়েছে সেটি পরমাণু আধান নিরপেক্ষ, এবং পরমাণুতে ধনাত্মক আধানযুক্ত প্রোটনের সংখ্যা এবং ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। এখানে
আমরা দেখতে পাচ্ছি এটি একটি পরমাণুর মডেল, যেটি রাদারফোর্ডের পরমাণু মডেল, এবং এটি হচ্ছে একটি সৌরজগৎ। এখানে এটাকে তোমরা সূর্য কল্পনা করতে পারো। এটি আমাদের সূর্য, আর বাইরে যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন গ্রহ, ধরে নেওয়াগুলো বুধ, শুক্র, পৃথিবী ইত্যাদি। তাহলে সূর্যের চারপাশে গ্রহগুলো যেমন করে ঘুরছে, রাদারফোর্ড বলছেন যে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ঠিক একইভাবে নিউক্লিয়াস, অর্থাৎ ধনাত্মক চার্জ বিশিষ্ট যে নিউক্লিয়াস রয়েছে তাকে কেন্দ্র করে ঘুরছে। অর্থাৎ নিউক্লিয়াস মাঝখানে আছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, তাকে কেন্দ্র করে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ রাদারফোর্ড তার পরমাণু মডেলকে তুলনা করেছেন সৌরজগতের সাথে। এই জন্য এই মডেলটিকে সোলার সিস্টেম অ্যাটম মডেলও বলা হয়। এবং আরেকটি বিষয় দেখো, এটি একটি চাবি রিং। এই রিংটিকে আমি যদি আঙ্গুলে নিয়ে ঘোরাতে থাকি, ঘোরানোর একটা পর্যায়ে যদি আমি আমার আঙ্গুলটাকে একটু সরিয়ে নিই, তাহলে চাবির রিংটা কী হবে? দূরে ছিটকে পড়ে যাবে। এখন এই যে আঙ্গুলকে কেন্দ্র করে চাবি রিংটা ঘুরলো, ঘোরার সাথে এই চাবি রিংটা কেন্দ্রের বাইরে, অর্থাৎ আঙ্গুলের বিপরীতে কেন্দ্রের বাইরের দিকে একটি ফোর্স অনুভব করলো বা একটা বল অনুভব করলো। যখনই আমি আঙ্গুল থেকে এই রিংটা থেকে আঙ্গুলটাকে সরিয়ে নিয়ে আসলাম, তখন রিংটা কী করলো? বাইরে ছুটে বেরিয়ে গেল। সেটি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। এখন দেখো, এখানে আমাদের একটি মডেল রয়েছে, সেখানে এটি হচ্ছে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং এটি হচ্ছে ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। এখন যখন ইলেকট্রন এই কক্ষপথে ঘুরছে, তখন ইলেকট্রন সেই চাবি রিংয়ের মতোই বাইরের দিকে ছুটে বেরিয়ে যাওয়ার একটা বল অনুভব করছে, যেটাকে আমরা বলছি হচ্ছে কেন্দ্র বিমুখী বল। অ্যাট দ্য সেম টাইম ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আমরা কি জানি? আকর্ষণ করে। সে কারণে এই ইলেকট্রন নিউক্লিয়াসের দিকে একটি আকর্ষণ অনুভব করবে, আকর্ষণ বল অনুভব করবে, যেটাকে আমরা কেন্দ্রমুখী বল বলছি। তাহলে এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান সমান হয় বলেই ইলেকট্রন না কেন্দ্রের মধ্যে চলে আসে, না কেন্দ্রের মধ্যে নিউক্লিয়াসের মধ্যে চলে আসে, আর না এই কক্ষপথ থেকে বেরিয়ে যায়। সে কারণে ইলেকট্রন সুনির্দিষ্ট একটি কক্ষপথে আবর্তন করতে সক্ষম হয়। এই জিনিসগুলোকেই রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবে 4 নাম্বার প্রস্তাব হিসেবে দেখানো হয়েছে। আমরা এখন এই প্রস্তাবগুলো একটু দেখি। 4 নাম্বার প্রস্তাবটিতে কী বলা হয়েছে? 4 নম্বর প্রস্তাবটিতে বলা হয়েছে, সৌরমণ্ডলে সূর্যকে কেন্দ্র করে যেমন বিভিন্ন গ্রহগুলো পরিভ্রমণশীল, তেমনি পরমাণুতে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তনশীল, যেটি এখানে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, নেগেটিভ চার্জ ইলেকট্রন পজিটিভকে চার্জের চারপাশে ঘুরছে। ইলেকট্রন আবর্তনশীলতার কারণে সৃষ্ট কেন্দ্র বিমুখী বল এবং ধনাত্মক নিউক্লিয়াস ও ঋণাত্মক ইলেকট্রনের মধ্যে বিদ্যমান স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সমান এবং বিপরীতমুখী হওয়ায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হয় না, যেটি আমরা এই মডেলে দেখতে পেলাম। এগুলোই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাব। তাহলে এখানে মোট আমরা 4টি প্রস্তাব দেখতে পেলাম। এবার আমরা দেখব রাদারফোর্ড পরমাণু মডেলে কিছু সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতাগুলো কী কী। আমরা এখানে একটি মডেল দেখতে পাচ্ছি। সে মডেলে দেখানো হচ্ছে যে এই যে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন যখন একটি স্পাইরাল ওয়েতে ঘুরতে থাকে, তখন সেটি
কি করে, তার যে পথ থাকে সেই পথ থেকে ক্রমাগত সংকুচিত হয়ে 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 কেন্দ্রের দিকে চলে আসে, এবং যখন সে তার পথ থেকে সংকুচিত হয়ে কেন্দ্রের দিকে চলে আসে তখন কিন্তু সে অনবরত কী করে, শক্তি বিকিরণ করতে থাকে। তো এই শক্তি বিকিরণ করতে থাকে এবং ক্রমান্বয়ে কেন্দ্রে চলে আসে। তো সেটি এখানে দেখানো হয়েছে যে ক্রমাগত শক্তি বিকিরণ করে ইলেকট্রনের নিউক্লিয়াসে পতন, অর্থাৎ ইলেকট্রন শক্তি বিকিরণ করতে করতে একটা আবর্তনশীল পথে স্পাইরাল ওয়েতে সেটি কী করছে, নিউক্লিয়াসের মধ্যে এসে পতিত হচ্ছে। রাদারফোর্ড পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে তার মধ্যে একটি হচ্ছে, রাদারফোর্ড তার পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করেছেন। গ্রহগুলো চার্জহীন কিন্তু ইলেকট্রনসমূহ ঋণাত্মক চার্জযুক্ত। সৌরমণ্ডলে গ্রহগুলো মহাকর্ষ নিয়মে পরস্পরকে আকর্ষণ করে কিন্তু ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। এখানে আমি দুটো জায়গা হাইলাইট করতে চাচ্ছি, একটি হচ্ছে আকর্ষণ আর একটি হচ্ছে বিকর্ষণ। তো এখানে বলা হচ্ছে যে যেহেতু রাদারফোর্ড সৌর জগতের সাথে পরমাণু এই মডেলটিকে তুলনা করেছেন, তো সেখানে হচ্ছে যে এই যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলো হচ্ছে পরস্পরকে আকর্ষণ করে পরস্পরকে আকর্ষণ করে কোন নিয়মে, মহাকর্ষ নিয়মে। হ্যাঁ, কিন্তু এই যে রাদারফোর্ড পরমাণু মডেল আছে সেই মডেলে এই যে ইলেকট্রনগুলো যেটাকে তুলনা করা হয়েছে গ্রহের সাথে, সেগুলো কিন্তু নেগেটিভ চার্জ বিশিষ্ট। তো নেগেটিভ চার্জ বিশিষ্ট বলে সেগুলো পরস্পরকে বিকর্ষণ করে, কিন্তু গ্রহগুলো কিন্তু আকর্ষণ করে। তাহলে এখানে বেসিক ডিফারেন্সটা কি, এগুলো হচ্ছে গ্রহগুলো পরস্পরকে আকর্ষণ করে, কিন্তু এখানে রয়েছে হচ্ছে ইলেকট্রনগুলো পরস্পরকে বিকর্ষণ করে। সে কারণে এই মডেলটা একটি সীমাবদ্ধতা রয়েছে। দ্বিতীয় যে সীমাবদ্ধতাটির কথা বলা হয় সেটি হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্বানুসারে চার্জযুক্ত ইলেকট্রন পরিভ্রমণকালে নিরবচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করার কথা। এভাবে শক্তি হারাতে থাকলে নিউক্লিয়াসের আকর্ষণে ইলেকট্রন আবর্তন কক্ষপথ সর্পিল আকারে হ্রাস পেয়ে একসময় ইলেকট্রন নিউক্লিয়াসে পতিত হবে। এতে রাদারফোর্ড মডেলের কোনো অস্তিত্বই থাকে না, যেটি আমরা এখানে বলেছি যে ইলেকট্রন এরকম স্পাইরাল ওয়েতে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের মধ্যে এসে পতিত হবে, তখন এই মডেলই আর থাকছে না। তাহলে এটি হচ্ছে আরেকটি সীমাবদ্ধতা। তৃতীয় যে সীমাবদ্ধতার কথা বলা হয় সেটি হচ্ছে, রাদারফোর্ড তার পরমাণু মডেলে শোষিত ও বিকিরিত বর্ণালীর সুস্পষ্ট কোনো ব্যাখ্যা প্রদান করেননি। শক্তির বিকিরণ অবিচ্ছিন্নভাবে ঘটে, তাই পরমাণুর বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ অবিচ্ছিন্ন হওয়া স্বাভাবিক, কিন্তু বর্ণালীতে সৃষ্ট রেখাসমূহ বিচ্ছিন্ন ও বেশ উজ্জ্বল হয়। এইটার ব্যাখ্যাতে আমি তোমাদের এখানে যে বর্ণালীর কথা, শোষিত ও বিকৃত বর্ণালীর কথা যেটা বলা হয়েছে, অর্থাৎ অ্যাবজর্পশন স্পেকট্রাম এবং এমিশন স্পেকট্রাম, এই স্পেকট্রামগুলো নিয়ে আমি একটি বিশেষ টিউটোরিয়াল করবে ইনশাল্লাহ ভবিষ্যতে। আমি শুধু জাস্ট এখানে এটুকু দেখাতে চাইছি যে এখানে আমরা তোমাদেরকে একটু বর্ণালীর ছবি দেখাতে চাই। এটি একটা স্পেকট্রাম, এটি আরেকটা স্পেকট্রামের চিত্র। এই যে স্পেকট্রাম, এগুলোকেই বলা হচ্ছে স্পেকট্রাম বা বর্ণালী। এই বর্ণালীগুলো কেমন করে হয়, কি করে হয়, আমি একটি বিশেষ টিউটোরিয়ালের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সেই জন্য আজকে এই বর্ণনায় বা ব্যাখ্যায় আমি তেমন কিছু আর আলোচনা করছি না। রাদারফোর্ড পরমাণু মডেলের 4 নম্বর যে সীমাবদ্ধতাটি রয়েছে সেটি হচ্ছে, রাদারফোর্ড মডেলে ইলেকট্রন আবর্তনের কক্ষপথের আকার ও আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। অর্থাৎ যে কক্ষপথ বা এনার্জি লেভেল থাকবে তার সাইজ কীরকম হবে, শেপ কীরকম হবে, সেগুলো সম্পর্কে কিন্তু কোনো ধারণা দেওয়া হয়নি, যেটি আমরা পরের যে মডেলগুলো আছে সেখান থেকে জানতে পারি। মানে অর্থাৎ এই সাইজগুলো কেমন হবে, তারপর তার শেপটা কেমন হবে, সেগুলো সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারি না রাদারফোর্ড পরমাণু মডেল থেকে। আর 5 নম্বর যে সীমাবদ্ধতাটি রয়েছে সেটি হচ্ছে
ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে নিউক্লিয়াসকে ঘিরে কীভাবে পরিভ্রমণ করে সে সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি এ মডেলে। বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেমন করে থাকবে, অর্থাৎ এই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো কেমন করে থাকবে, কী করে থাকবে সে সম্পর্কেও কোনো ধারণা দেওয়া হয়নি এই মডেলে। তো এই ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের প্রস্তাবসমূহ এবং সীমাবদ্ধতা। আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছ। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা ইনবক্সে করতে পারো, আমি সেগুলোর রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।